ইয়ামিনকে যেদিন মারছে 19 তারিখ শুক্রবার, সেই দিন ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে একবার মার খাইছি, খাইয়ে পুনরায় ফিরে আসছি আওয়ামী লীগেতে মার খেয়ে চলে আসার পরে সন্ধ্যার দিকে কিছু আওয়ামী লীগের লোকজন এই আন্দোলনকারী ছাত্রদের ধাওয়া করতেছিল। আমরা আবার তাদেরকে এই আওয়ামী লীগের লোকজনকে পাল্টা ধাওয়া করি। ধাওয়া করতে যাই আওয়ামী লীগের লোকজন অস্ত্রধারী ছিল, তারা অতর্কিত আইসে আমাদের উপরে এলো পাথারিগুলি বর্ষণ করছে। এতে করে আমি সহ আমার সাথে অনেকেই ছিল যারা ছড়া বুলেটের শিকার হয়েছে। অনেকের শরীরে অনেক বুলেট ছিল, আমার শরীরে প্রায় 40-45টার মতো বুলেট ছিল। আমি পরবর্তীতে সাভার সিএমএস হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি, কিন্তু সাভার সিএমএস হাসপাতালের মতো জায়গার থেকে কোনো প্রকার তথ্য কোনো মন্ত্রণালয় দেয় নাই। তাদেরকে আমি ফোন দিলে তারা বলছে যে আপনার এখান থেকে অটোমেটিক এমআইএস হয়ে যাবে, আপনি অটোমেটিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিস্টে আপনার নাম উঠে যাবে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিস্টে নাম উঠায় নাই, তারা কোনো এমআইএস করে নাই। তাদের কাছে যে প্রশ্ন করলে তারা বলে আপনাদের কোনো প্রতিনিধি আমাদের কাছে লিস্ট নেওয়ার জন্য আসে নাই, আমরা কাকে দেবো লিস্টটা। কাদের ইন্ধনে সচিবালয়ে বিক্ষোভ মিছিল হয়, সেখানে তো বিক্ষোভ মিছিলের কোনো অনুমোদন নাই। অবশ্যই এই চোর বাটপার সচিবালয়ের ভিতরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। এত বড় সাহস কিভাবে হলো? যখন খুনি হাসিনা জনতার উপরে গুলি চালিয়েছে, ওই সচিবরা তো তখন বিক্ষোভ মিছিল করেনি। এই খুনি হাসিনার বাহিনী যখন রাজপথে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, এই সচিবালয়তে কোনো আওয়াজ তো তখন শোনা যায়নি। তোমাদের এখন কি হলো? কেন তোমরা সচিবালয়ের ভিতরে বিক্ষোভ মিছিল করতেছ? ডাল মে কুছ কালা হে, আমরা সবকিছু বুঝি। অবশ্যই খুনি হাসিনার বিচার করতে হবে। এবং সবচেয়ে আমাদের যে জোরালো দাবি, যেসব আহত ভাইরা এখনো আমাদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি, এমআইএস সিস্টেমে, ম্যানেজমেন্ট সিস্টেমে এখনো তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদেরকে অনতিলম্বে তাদেরকে অবশ্যই এমআইএস এর অন্তর্ভুক্ত করতে হবে। যদি করা না হয় আমরা এখান থেকে যাব না। আন্দোলন তো শুধু শহরে হয় নাই, গ্রাম অঞ্চলে হয়েছে, জেলা পর্যায়ে হয়েছে। অনেকে এমআইএস তালিকা কিভাবে করবে এটা জানেই না, এই তথ্য তাদের কাছে যায়নি। শেষ সময় কবে তারা জানেই না, এমআইএস কি তারা জানেই না। অনেক তথ্যের অভাব আছে, এটা অবশ্যই প্রশাসনের গাফিলতি আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সঠিকভাবে তথ্য প্রচার করতে পারেনি আপনাদের মাধ্যমে। তাহলে সাধারণ জনগণ যারা জুলাই যোদ্ধা আছে তারা এই জন্য বাদ পড়ছে। তারা নির্দিষ্ট কোনো ঘোষণা বা ফলাও ভাবে তারা প্রকাশ করেনি। যদি প্রকাশ করতো তাহলে এই সব জুলাই যোদ্ধা ভাইরা বঞ্চিত হতো না, তারা তালিকায় অবশ্যই তাদের নাম আসতো। আমিও তথ্যের অভাবের কারণে এমএস অন্তর্ভুক্ত করতে পারিনি। জুলাই ফাউন্ডেশন আমার কাছ থেকে আমার সকল ডকুমেন্ট জমা নিয়েছে, কিন্তু আমাকে বলেনি যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ডকুমেন্ট জমা দিতে হবে। এই জিনিসটা আমি জানি যখন সবাই অনুদান ও স্বাস্থ্য কার্ড পাচ্ছে তখন জানি। এরকম 2000-এর অধিক ভাইরা ও বোনেরা আছে যারা এরকম সুবিধা পায়নি। সার্ভারের সমস্যা এবং মন্ত্রণালয়ের অনেক অসুবিধার কারণে তারা এখনো পর্যন্ত এটা করতে পারতেছে না। তারা বলতেছে বারবার, কালকেও ডিসি অফিসে বৈঠক হয়েছে, তারা বলতেছে আমরা এখন সার্ভার বন্ধ, আমরা কিভাবে চালু করব, পরবর্তীতে আমরা এটা বিবেচনা করে দেখব। কিন্তু কতদিন আমরা বিবেচনার শিকার হব? যদি রাষ্ট্রের মধ্যে যদি অর্থের সংকট হয় আমাদেরকে না দিলেও চলবে, কিন্তু আমাদের যে সার্টিফিকেট, আমরা যে যুদ্ধ করেছি, আমরা যে আহত হয়েছি, এই সম্মানটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এখানে মানে এমএস হয়েছে, আবার গেজেট হয়েছে, এরকম লোক আসে নাই বললেই চলে। ম্যাক্সিমাম লোকের সমস্যা ছাড়া এখানে কেউ আসে নাই। চট্টগ্রামে একজন ভাই আমাকে, ওই ভাই কিছুক্ষণ আগে বললো সে 30 জন লোকের লিস্ট দিছে অনেক দিন আগে, কিন্তু তাদের 30 জনের একজনের এমএস হয় নাই, এখন অবধি হয় নাই। তো এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে যারা পিছিয়ে আছে এমএস। হয়তো প্রথমে ওরা ভাবছে এমএস করলে কি হবে, এই সেই এরকম। এখন ওরা ভাবতেছে না এমএস করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আছে। সার্ভার বন্ধ করার কারণে আমাদের বাইরা এখন এমএস ভুক্ত হতে পারতেছে না। আমি জমা দিচ্ছি দুইবারের মধ্যে আমার একবারও নাম আসে নাই, এই এমআইএস হয় নাই। তো এরপরে আমি আবার সিভিল সার্জন অফিসে আপনার এই আগামী মাসে জমা দেওয়ার পরে ওনারা বলতেছে যে এখন তো সার্ভার অফ, আমরা এখন কিছু করতে পারবো না। তো আমি আবার প্রশ্ন করেছিলাম যে এইগুলো বন্ধ করছে কেন, আপনারা কি সেগুলো কিছু জানেন কিনা? বলছে যে অনেক ইনফরমেশন আসে যে অনেকে নাকি ভুয়া সাইজা আপনার এগুলা এমআইএস করছে, এই জন্য নাকি সার্ভার অফ করে দেওয়া হয়েছে। তো আমরা তো আমাদেরগুলো জমা দিছি, আমরা প্রকৃত আহত যারা আছি তাদের অনেকে নাম আসে না, যারা ভুয়া আছে তাদের জন্য। তো ভুয়া কিছু লোকদের জন্য আমাদেরগুলা কেন আসবে না, বা আমাদের জাস্টিফাই করে আমাদেরগুলা করুক,
আমাদেরগুলো জাস্টিফাই করুক যে আমরা আসলে প্রকৃত আহত কিনা। ওনারা এইগুলো বিবেচনা না করে ওনারা ডাইরেক্ট সার্ভার অফ করে দেওয়া হয়েছে। আমার বাম পাটা ভেঙে গেছে, সেখানে রড আর ক্লাম লাগানো আছে। তো আমি 36 জুলাইয়ে আপনার সার্ভারে ওইখানে যোগাযোগ করার পরে আমি কাগজ জমা দিছি। কাগজ জমা দেওয়াতে ওনারা বলছে যে সার্ভার বন্ধ, কিন্তু সরকারের পক্ষ থেকে আমি কোনো সহযোগিতা বা এরকম কোনো কিছুই পাই নাই। তা আমি গ্রামের বাড়িতে চলে গেছিলাম। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে শুনছি যে এরকম যে ঢাকা সিভিল সার্জন থেকে এরকম একটা সহযোগিতা দেওয়া হয়। তো আমি এইভাবে যোগাযোগ করার পরে সিভিল সার্জন আমাকে বললো যে এটা বন্ধ হয়ে গেছে, এটা হবে না, আপনার কাগজপত্র দিয়ে যান, পুনরায় যদি চালু হয় দেখি যদি এটা গভর্নমেন্ট কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা। সেভাবে আমি 36 জুলাইতে দিছি এবং ঢাকা সিভিল সার্জন আমার কাগজ জমা দিছি। জমা দেওয়ার পরে আমি এখান থেকে যোগাযোগ করার পরে কোনো খোঁজখবর পাই নাই।